স্বাগতম সবাইকে হৃদিতা শেহরিনে। হৃদিতা শেহরিনের নিয়মিত গল্প আড্ডায় আজ আপনারা শুনবেন কাজী নজরুল ইসলামের একটি ছোট গল্প। কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আজ হৃদিতা শেহরিনের এই আমাদের শ্রদ্ধার্ঘ। শুরু হচ্ছে কাজী নজরুল ইসলামের শিউলিমালা। মিস্টার আজহার কলকাতার নামকরা তরুণ ব্যারিস্টার। বাটলার, খানসামা, বয়, দারোয়ান, মালি, চাকর চাকরানিতে বাড়ি তার হরদম সরগরম। কিন্তু বাড়ির আসল শোভাই নাই। মিস্টার আজহার অবিবাহিত। নামকরা ব্যারিস্টার হলেও আজহার সহজে খুব বেশি কেস নিতে চান না, হাজার পীড়াপিড়িতেও নয়। লোকে বলে পসার জমাবার এও একরকম চাল। কিন্তু কলকাতার দাবাড়েরা জানে যে মিস্টার আজহারের চাল যদি থাকে তা সে দাবার চাল। দাবা খেলায় তাকে আজও কেউ হারাতে পারেনি। তার দাবার আড্ডার বন্ধুরা জানে এই দাবাতে মিস্টার আজহারকে বড় ব্যারিস্টার হতে দেয়নি, কিন্তু বড় মানুষ করে রেখেছে। বড় ব্যারিস্টার যখন উইকলি নোটস পড়েন, আজহার তখন অ্যালেখিন, ক্যাপাব্ল্যাঙ্কা কিংবা রুবিনস্টাইন, রেটি, মরফির খেলা নিয়ে ভাবে, কিংবা চেস ম্যাগাজিন নিয়ে পড়ে আর চোখ বুজে তাদের চালের কথা ভাবে। সকালে তার হয় না, বিকেলের দিকে রোজই দাবার আড্ডা বসে। কলকাতার অধিকাংশ বিখ্যাত দাবাড়িরা সেখানে এসে আড্ডা দেয়, খেলে, খেলা নিয়ে আলোচনাও করে। আজহারের সবচেয়ে দুঃখ ক্যাপাব্ল্যাঙ্কার মতো খেলোয়াড় কিনা অ্যালেখিনের কাছে হেরে গেল, অথচ অ্যালেখিনই বগল যুবর মতো খেলোয়াড়ের কাছে অন্তত 5 বার হেরে যায়। মিস্টার মুখার্জি অ্যালেখিনের একরোখা ভক্ত। আজও মিস্টার আজহার নিত্যকার মতো একবার ওই কথা নিয়ে দুঃখ প্রকাশ করলে মিস্টার মুখার্জি বলে উঠল, কিন্তু তুমি যাই বলো আজহার, অ্যালেখিনের ডিফেন্স ওর বুঝি জগতের তুলনা নেই। আর বগল যুব, ও যে অ্যালেখিনের কাছে 3-5-15 বার হেরে ভূত হয়েছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেলায় অমন 2-4 বাজি সমস্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নই হেরে থাকে। 24 খেলায় 5 রান জিতেছে। তাছাড়া বগল যুব তো যে সে খেলোয়াড় নয়। আজহার হেসে বলে উঠল, আরে রাখো রাখো তোমার অ্যালেখিন, এবার ক্যাপাব্ল্যাঙ্কার সাথে আবার খেলা হচ্ছে তার, তখন দেখো একবার অ্যালেখিনের দুর্দশাটা। আর বগল যুবকে তো সেদিনও ইটালিয়ান মন্টেসেলি বগল দাবা করে নিলে। হ্যাঁ, খেলে বটে গ্রাউন্ডফেল্ড। বন্ধুদের মধ্যে একজন চটে গিয়ে বলল, তোমাদের কি ছাই আর কোনো কম্য নেই? কোথাকার বগল ঝুপো না ছাইমুন্ড, অ্যালেখিন না ঘোড়ার ডিম। উফ, জ্বালালে বাবা। মুখার্জি হেসে বলল, তুমি তো বেশ গ্রাবও খেলতে পারো অজিত। এমন মা ভাদর, চলে যাও না স্ত্রীর বোনেদের বাড়িতে, এসব দাবার চাল তোমার মাথায় ঢুকবে না। তরুণ উকিল নাজিম হাই তুলে তুড়ি দিয়ে বলে উঠল, ও জিনিস মাথায় না ঢোকাতে বেঁচে গেছি বাবা। তার চেয়ে আজহার সাহেব দুটো গান শোনান দেখি, আমরা শুনে যে যার ঘরে চলে যাই, তারপর তোমরা রাজামন্ত্রী নিয়ে বসো। এখন দাবাড়ে দলের আপত্তি টিকল না, আজহারকে গাইতেই হলো। আজহার চমৎকার ঠুংরি গায়। বিশুদ্ধ লখনৌ ঢঙের ঠুংরি গান তার জানা ছিল, এবং তা এমন দরদ দিয়ে গাইত যেই শুনত সেই মুগ্ধ হয়ে যেত। আজ কিন্তু সে কেবলই গজল গাইতে লাগলো। আজহার অন্য সময় সহজে গজল গাইতে চায় না। মুখার্জি হেসে বলে উঠল,
কি হে, আজ তোমার প্রাণে বিরহ উঠল নাকি হে? কেবলই গজল গাচ্ছ, মানে কি? রং টং ধরেছে নাকি কোথাও? আজহারও হেসে বলল, বাইরের দিকে একবার তাকিয়েই দেখো। এতক্ষণে যেন সকলের বাইরের দিকে নজর পড়ল। একটু আগের বর্ষা ধোয়া ছলছলে আকাশ যেন একটি বিরাট নীল পদ্ম, তারই মাঝে শরতের চাঁদ যেন পদ্মমণি, চারপাশে তারা যেন আলোক ভ্রমর। লেক রোডের পাশে ছবির মতো বাড়িটি, শিউলির সাথে রজনীগন্ধার গন্ধ মেশা হাওয়া মাঝে মাঝে হল ঘরটাকে উদাস মদির করে তুলছিল। সকলের আরেক প্রস্থ চা খাওয়া হলে পর সিগার ধরিয়ে মিনিট খানিক ধূম্র উৎকিরণ করে আজহার বলতে লাগলো, তখন সবেমাত্র ব্যারিস্টারি পাশ করে এসেই শিলং বেড়াতে গেছি। ভাদ্র মাস, তখনও পূজার ছুটিওয়ালাদের দল এসে ভিড় জমায়নি, তবে আগে থেকে দু একজন এসে থাকতে শুরু করেছেন। ছেলেবেলা থেকেই আমার দাবা খেলার উপর বড্ড বেশি ঝোঁক। ও ঝোঁক বিলেতে গিয়ে আরো বেশি করে চাপলো। সেখানে ইয়েটস, মিচেল, উইন্টার, টমাস সকল নামকরা খেলোয়াড়ের সঙ্গেই খেলেছি এবং কেমব্রিজের হয়ে অনেকগুলো খেলা জিতেওছি। শিলং গিয়ে খুঁজতেই দু একজন দাবা খেলোয়াড়ের সঙ্গে বেশ পরিচয় হয়ে গেল, তবে তারা কেউ বড় খেলোয়াড় নয়। তারা আমার কাছে ক্রমাগত হারতো। একদিন ওরই মধ্যে একজন বলে উঠল, একজন বুড়ো রিটায়ার্ড প্রফেসর আছেন এখানে, তিনি মস্ত বড় দাবাড়ে, শোনা যায় তাকে কেউ হারাতে পারে না, যাবেন নাকি খেলতে তার সাথে? আমি তখনই উঠে পড়ে বললাম, এখনই যাব, চলুন। কোথায় তিনি? সে ভদ্রলোকটি বলল, চলুন না, নিয়ে যাচ্ছি। আপনার মতো খেলোয়াড় পেলে তিনি বড় খুশি হবেন। তারও আপনার মতোই দাবা খেলার নেশা। অদ্ভুত খেলোয়াড় বুড়ো, চোখ বেঁধে খেলে মশাই। আমি ইউরোপে অনেকেরই ব্লাইন্ড ফোল্ডেড খেলা দেখেছি, নিজেও অনেকবার খেলেছি, কাজেই এতে বিশেষ বিস্মিত হলাম না। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশে এক ফালি চাঁদ, বোধহয় শুক্লা পঞ্চমী, যেন নতুন আশার ইঙ্গিত। সারা আকাশে যেন সাদা মেঘের তরণীর বাইচ খেলা। চাঁদ আর তারা তার মাঝে যেন হাবুডুবু খেয়ে একবার ভাসছে, একবার ডুবছে। ইউক্যালিপটাস আর দেবদারু তরুখেরা একটা রঙিন বাংলোয় গিয়ে আমরা উঠতেই দেখি প্রায় ৬০-এর কাছাকাছি বয়স এক শান্ত সৌম্যমূর্তি বৃদ্ধ ভদ্রলোক একটি তরুণীর সঙ্গে দাবা খেলছে। আমাদের দেশের মেয়েরাও দাবা খেলেন এই প্রথম দেখলাম। বিস্ময় শ্রদ্ধা ভরা দৃষ্টি দিয়ে তরুণীর দিকে তাকাতেই তরুণীটা উঠে পড়ে বললে, বাবা দেখো কারা এসেছেন। খেলাটা শেষ না হতেই মেয়ে উঠে পড়াতে বৃদ্ধ ভদ্রলোক যেন একটু বিরক্ত হয়ে আমাদের দিকে তাকালেন, কিন্তু পরক্ষণেই হাসি মুখে উঠে বললেন, আরে বিনয় বাবু যে, এরা কারা? এসো বসো। তা এদের পরিচয়? বিনয় বাবু মানে যিনি আমাদের নিয়ে গিয়েছিলেন। আমার পরিচয় দিতেই বৃদ্ধ লাফিয়ে উঠে আমায় একেবারে বুকে জড়িয়ে ধরলেন, বলে উঠলেন, আপনি, এই তুমি আজহার? আরে তোমার নাম যে চেস ম্যাগাজিনে কাগজে অনেক দেখেছি। তুমি যে মস্ত বড় খেলোয়াড়, ইয়েটসের সঙ্গে বাজি চটিয়েছো, এ কি কম কথা? আরে এই তো তোমার বয়স। বাহ বাহ, বড় খুশি হলুম, বড় খুশি হলুম। মা শিউলি, একজন মস্ত দাবাড়ে এসেছে, আরে দেখে যাও। বাহ,
বড় আনন্দে কাটবে তাহলে। এই বুড়ো বয়সেও আমার বড্ড দাবা খেলার ঝোঁক। কি করি, কাউকে না পেয়ে মেয়ের সাথেই খেলছিল বলেই হো হো করে প্রাণ খোলা হাসি হেসে শান্ত সন্ধ্যাকে মুখরিত করে তুললেন। শিউলি নমস্কার করে নীরবে তার বাবার পাশে বসলো। তাকে দেখে আমার মনে হলো এ যেন সত্যি শরতের শিউলি, গায়ে গোধূলি রঙের শাড়ির মাঝে নিষ্কলঙ্ক শুভ্র মুখখানি, হলুদ রং বোটায় শুভ্র শিউলি ফুলের মতোই সুন্দর। আমার চেয়ে থাকার মাত্রা হয়তো একটু বেশি হয়ে পড়েছিল। বৃদ্ধের উক্তিতে আমার চমক ভাঙল। বৃদ্ধ যেন খেলার জন্য অসহিষ্ণু হয়ে পড়েছিলেন। চাকর চায়ের সরঞ্জাম এনে দিতেই শিউলি চা তৈরি করতে করতে হেসে বলল, বাবার বুঝি আর দেরি সইছে না? বলে আমার দিকে তাকিয়ে বলে উঠল, কিছু মনে করবেন না, বাবা বড্ড দাবা খেলতে ভালোবাসেন তো, দাবা খেলতে না পেলে ওর অসুখ হয়। বলে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, এবার চা খেতে খেতে খেলা আরম্ভ করুন তো, আমরা দেখি। বিনয় হেসে বলল, হ্যাঁ, এইবার সমানে সমানে লড়াই। বুঝলে মা মিস চৌধুরী, আমাদের রোজ উনি হারিয়ে ভূত করে দেন। খেলা আরম্ভ হলো। সকলে উৎসুক হয়ে দেখতে লাগলো। কেউ কেউ উপর চালও দিতে লাগলো। মিস চৌধুরী ওরফে শিউলি তার বাবার যা দু একটি ত্রুটি ধরিয়ে দিলে, তাতে বুঝলাম এও তার বাবার মতোই ভালো খেলোয়াড়। কিছুক্ষণ খেলার পর বুঝলাম আমি ইউরোপে যাদের সঙ্গে খেলেছি তাদের অনেকের চেয়ে বড় খেলোয়াড় প্রফেসর চৌধুরী। আমি প্রফেসর চৌধুরীকে জানতাম বড় কেমিস্ট বলে, কিন্তু তিনি যে এমন অদ্ভুত ভালো দাবাও খেলতে পারেন হে আমি জানতাম না। আমি একটা বেশি বল কেটে নিতেই বৃদ্ধ আমার পিঠ চাপড়ে তারিফ করে ডিফেন্সিভ খেলা খেলতে লাগলেন। উনি আমার গজের খেলার যথেষ্ট প্রশংসা করলেন। শিউলি বিস্ময় ও প্রশংসার দৃষ্টি দিয়ে বারে বারে আমার দিকে তাকাতে লাগলো। কিন্তু একটা বল কম নিয়েও বৃদ্ধ এমন ভালো খেলতে লাগলেন যে আমি পাছে হেরে যাই এই ভয়ে খেলাটা ড্র করে দিলাম। বৃদ্ধ বারংবার আমার প্রশংসা করতে করতে বললেন, দেখলি মা শিউলি, আমাদের খেলোয়াড়দের বিশ্বাস, গজ ঘোড়ার মতো খেলে না। দেখলি জোড়া গজে কি খেললে, বড় ভালো খেলো বাবা তুমি। আমি হারি কিংবা হারাই, ড্র সহজে হয় না। শিউলি হেসে বলল, কিন্তু তুমি হারোনি কত বছর বাবা, বলো তো? প্রফেসর চৌধুরী হেসে বললেন, না মা, হেরেছি। সে আজ প্রায় বছর 15 হলো। একজন পাড়া গাঁয়ের ভদ্রলোক, বুঝলে, আধুনিক শিক্ষিত নন, আমায় হারিয়ে দিয়ে গিয়েছিলেন। ওহ, ওরকম খেলোয়াড় আর দেখিনি। আমার খেলা আরম্ভ হতেই বিনয় হেসে বলল, এবার মিস চৌধুরী খেলুন না মিস্টার আজহারের সাথে। বৃদ্ধ খুশি হয়ে বললেন, বেশ তো, হ্যাঁ তা তুই খেল মা, আমি একবার দেখি। শিউলি লজ্জিত হয়ে বলে উঠল, আমি কি ওর সঙ্গে খেলতে পারি? কিন্তু সকলের অনুরোধে সে খেলতে বসল। মাঝে চেস বোর্ড, একধারে চেয়ারে শিউলি, একধারে আমি। তার কেশের গন্ধ আমার মস্তিষ্ককে মদির করে তুলছিল। আমার দেখে মনে হলো যেন নেশা ধরে আসছে। আমি দু একটা ভুল চাল দিতেই শিউলি আমার দিকে তাকিয়ে চোখ নত করে ফেললে। মনে হলো তার ঠোঁটের কোণে হাসির রেখা, সে হাসি যেন অর্থপূর্ণ। আবার ভুল করতেই আমি চাপায় পড়ে আমার একটা নৌকা হারালাম। বৃদ্ধ যেন একটু বিস্মিত হলেন। বিনয়বাবুর দল হেসে বলে উঠলেন, এইবার মিস্টার আজহার মাত হবেন। মনে হলো
এই হাসিতে যেন বিদ্রুপ লুকোনো। আমি এবার সংযত হয়ে মন দিয়ে খেলতে লাগলাম। 2 গজ ও মন্ত্রী দিয়ে এবং নিজের কোটের বোর্ডে এগিয়ে এমন অফেন্সিভ খেলা খেলতে শুরু করলাম, প্রফেসর চৌধুরীও আর এই খেলা বাঁচাতে পারলেন না। শিউলি হেরে গেল। সে হেরে গেলেও এত ভালো খেলেছিল যে আমি তার প্রশংসা না করে থাকতে পারলাম না। আমি বললাম, দেখুন, মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মিস ম্যাজিকের সাথেও খেলেছি, কিন্তু এত বেশি বেগ পেতে হয়নি আমাকে। আমি তো প্রায় হেরেই গেছিলুম। দেখলাম আনন্দে লজ্জায় শিউলি কমল ফুলের মতো রাঙা হয়ে উঠেছে। আমি বেঁচে গেলুম। সে যে হেরে গিয়ে আমার উপর ক্ষুব্ধ হয়নি, এই আমার যথেষ্ট সৌভাগ্য মনে করলাম। প্রফেসর চৌধুরীর সঙ্গে আবার খেলা হলো, এবারও ড্র হয়ে গেল। বৃদ্ধের আনন্দ দেখে কে, বললেন, হ্যাঁ, এতদিন পরে একজন খেলোয়াড় পেলুম, যার সঙ্গে খেলতে হলে অন্তত 8 চাল ভেবে খেলতে হয়। কথা হলো এরপর রোজ প্রফেসর চৌধুরীর বাসায় দাবার আড্ডা বসবে। উঠবার সময় হঠাৎ বৃদ্ধ বলে উঠলেন, মা শিউলি, এতক্ষণ খেলে মিস্টার আজহারের নিশ্চয়ই বড্ড কষ্ট হয়েছে, ওকে একটু গান শোনাও না। আমি তৎক্ষণাৎ বসে পড়লুম। বাহ, এ খবর তো জানতাম না। শিউলি কুণ্ঠিত স্বরে বলে উঠল, এই শিখছি কিছুদিন থেকে, এখনো কিন্তু ভালো গাইতে জানিনি। শিউলির আপত্তি আমাদের প্রতিবাদে টিকল না। সে গান করতে লাগলো। সে গান যারই লেখা হোক, আমার মনে হতে লাগলো এর ভাষা যেন শিউলিরই প্রাণের ভাষা, তার বেদনা নিবেদন। এক একজনের কণ্ঠ আছে, যা শুনে এই কণ্ঠ ভালো কি মন্দ তা বুঝবার ক্ষমতা লোপ করে দেয়। সে কণ্ঠ এমনই দরদে ভরা, এমনই অকৃত্রিম যে শ্রোতাকে প্রশংসা করতে ভুলিয়ে দেয়। ভালো মন্দ বিচারের বহু ঊর্ধ্বেই সে কণ্ঠ। কোনো কর্তব্য নেই, সুর নিয়ে কোনো কৃচ্ছ সাধনা নেই। এর প্রশংসা বাণী উথলে ওঠে মুখে নয়, চোখে। এ সেই কণ্ঠ, মুগ্ধ হয়ে গেলাম। কিছু বলবার ইচ্ছে ছিল না। ভদ্রতার খাতিরে একবার মাত্র বলতে গেলাম, অপূর্ব। গলার স্বর বেরোলো না। শিউলির চোখে পড়ল আমার চোখে জল। সে তার দীর্ঘায়িত চোখের পরিপূর্ণ বিস্ময় নিয়ে যেন সেই জলের অর্থ খুঁজতে লাগলো। হায়, সে যদি জানতো কালির লেখা মুছে যায়, জলের লেখা মোছে না। সেদিন আমায় নিয়ে কে কি ভেবেছিল তা নিয়ে সেদিনও ভাবিনি, আজও ভাবি না। ভাবি, শিউলি ফুল যদি গান গাইতে পারত, সে বুঝি এমনি করেই গাইত। গলায় তার দরদ, সুরে তার এমনি আবেগ। সুরের যেটুকু কাজ সে দেখালো, তাও ঠুংরি ও টপ্পা মিশানো। কিন্তু বুঝলাম এ তার ঠিক শেখা নয়। গলারও কাজটুকু স্বতঃস্ফূর্ত। কমল যেমন না জেনেই তার গন্ধ পরাগ দিয়ে শতদলের সুচারু সমাবেশ করে, এও যেন তেমনি। গানের শেষে বলে উঠলাম, আপনি যদি ঠুংরি শেখেন, আপনি দেশের অপ্রতিদ্বন্দ্বী সুরশিল্পী হতে পারেন। কি অপূর্ব সুরেলা কণ্ঠস্বর আপনার। শিউলি ফুলের শাখায় চাঁদের আলো পড়লে তা যেমন শোভা ধারণ করে, আনন্দ ও লজ্জা মিশে শিউলিকে তেমনি সুন্দর দেখাচ্ছিল। শিউলি তার লজ্জাকে অতিক্রম করে বলে উঠল, না না, আমার গলা একটু ভাঙা, সে যাক। আমার মনে হচ্ছে আপনি গান জানেন। জানেন যদি গান না একটা গান। আমি একটু মুশকিলে পড়লুম। ভাবলাম
না বলি, আবার গান শুনে গলাটাও গাইবার জন্য সুরসুর করছে। বললাম, আমি কিন্তু ঠিক গাইয়ে নই, সমজদার মাত্র, আর যা গান জানি তাও হিন্দি। প্রফেসর চৌধুরী খুশি হয়ে উঠলেন। হাহা হাহা, বলতে হয়তো আগে থেকে, তাহলে যে গানটাই আগে শুনতাম তোমার। আর গান হিন্দি ভাষায় না হলে জমেই না ছাই। ও ভাষাটাই যেন গানের ভাষা। দেখো না, ক্লাসিক্যাল মিউজিকের ভাষা বাংলা হতেই পারে না। কীর্তন, বাউল আর রামপ্রসাদী ছাড়া এ ভাষায় অন্য ঢঙের গান চলে না। আমি বললাম, আমি যদিও বাংলা গান জানি নে, তবু বাংলা ভাষা সম্বন্ধে এতটা নিরাশাও পোষণ করি না। গান করলাম। প্রফেসর চৌধুরী তো ধরে বসলেন তাকে গান শেখাতে হবে কাল থেকে। শিউলির দু চোখে প্রশংসার দীপ্তি ঝলমল করছিল। বিনয়বাবুর দলও ওস্তাদি গানেরই পক্ষপাতী দেখলাম। তাদের অনুরোধে দু চারখানা খেয়াল ও টপ্পা গাইলাম। প্রফেসর চৌধুরীর সাধুবাদের আতিশয্যে আমার গানের অর্ধেকই শোনা গেল না। শেষের দিকে ঠুংরি গাইলাম বেশি। গানের শেষে দেখি আমাদের পেছন দিকে আরো কয়েকজন মহিলা এসে দাঁড়িয়েছেন। শিউলি পরিচয় করিয়ে দিল। ইনি আমার মা, ইনি হচ্ছেন আমার মামিমা, আর এই যে এরা আমার ছোট বোন। তার পরের দিন দুপুরে প্রফেসর চৌধুরীর বাড়িতে নিমন্ত্রিত। ফিরবার সময় নমস্কারান্তে চোখে পড়ল শিউলির চোখ। চোখ জ্বালা করে উঠল। মনে হলো চোখে এক কণা বালি পড়লে যদি চোখ এত জ্বালা করে, চোখে যার চোখ পড়ে তার যন্ত্রণা বুঝি অনুভূতিরও বাইরে। ১.৫ মাস ছিলুম শিলংয়ে। হপ্তাখানিকের পরেই আমাকে হোটেল ছেড়ে প্রফেসর চৌধুরীর বাড়িতে থাকতে হয়েছিল। সেখানে আমার দিনরাত্রি নদীর জলের মতো বয়ে যেতে লাগলো। কাজের মধ্যে দাবা খেলা আর গান। মুশকিলে পড়লুম প্রফেসর চৌধুরীকে নিয়ে। তার সঙ্গে দাবা খেলা তো আছেই, তাকে গান শেখানোই হয়ে উঠল আমার পক্ষে সবচেয়ে দুষ্কর কার্য। শিউলিও আমার কাছে গান শিখতে লাগলো। কিছুদিন পরেই আমার গান ও গানের পুঁজি প্রায় শেষ হয়ে এলো। মনে হলো আমার গান শেখা সার্থক। আমার কণ্ঠের সকল সঞ্চয় রিক্ত করে তার কণ্ঠে ঢেলে দিলাম। আমাদের মালা বিনিময় হলো না, হবেও না এই জীবনে কোনোদিন, কিন্তু কণ্ঠ বদল হয়ে গেল। আর মনের কথা সে শুধু মনই জানে। অজিত বাধা দিয়ে বলে উঠল, কণ্ঠ না কণ্ঠী বদল বাবা, শেষটা নেড়ানেড়ির প্রেম। ছো। আজহার কিছু না বলে আবার সিগার ধরিয়ে বলে যেতে লাগলো। একদিন ভোরে শিউলির কণ্ঠে ঘুম ভেঙে গেল। সে গাইছিল, এখন আমার সময় হলো, যাবার দুয়ার খোলো খোলো। গান শুনতে শুনতে মনে হলো আমার বুকের সকল পাঁজর জুড়ে ব্যথা। চেষ্টা করে উঠতে পারলাম না। চোখে জল ভরে এলো। আশাবরী সুরের কোমল গান্ধারে আর ধৈবতে যেন হৃদয়ের সমস্ত বেদনা গড়িয়ে পড়ছিল। আজ প্রথম শিউলির কণ্ঠস্বরে অশ্রুর আভাস পেলাম। ঠুম করে কিসের শব্দ হতেই ফিরে দেখি শিউলি তার দুটি করপল্লব ভরে শিউলি ফুলের অঞ্জলি নিয়ে পূজারিনীর মতো আমার টেবিলের উপর রাখছে। চোখে তার জল। আমার চোখে চোখ পড়তেই সে তার অশ্রু লুকাবার কোনো ছলনা না করে জিজ্ঞাসা করল, আপনি কি কালই যাচ্ছেন? উত্তর দিতে গিয়ে কান্নায় আমার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। পরিপূর্ণ শক্তি দিয়ে হৃদয় আবেগ সংযত করে আসতে বললাম,
হ্যাঁ ভাই। আরো যেন কি বলতে চাইলাম, কিন্তু কি বলতে চাই ভুলে গেছি। শিউলি শিউলি ফুলগুলোকে মুঠোয় তুলে অন্যমনস্কভাবে অধরে কপলে ছুঁয়ে বলল, আবার কবে আসবেন? আমি ম্লান হাসি হেসে বললাম, তাও জানি নে ভাই, হয়তো আসবো। শিউলি ফুলগুলো রেখে চলে গেল, আর একটি কথাও জিজ্ঞেস করল না। আমার সমস্ত মন যেন আর্তস্বরে কেঁদে উঠল। ওরে মূঢ়, জীবনের মাহেন্দ্রক্ষণ তোর এই এক মুহূর্তের জন্য এসেছিল, তুই তা হেলায় হারালি। জীবনে তোর দ্বিতীয়বার এই শুভ মুহূর্ত আর আসবে না, আর আসবে না। 1 মাস ওদের বাড়িতে ছিলাম। কত স্নেহ, কত যত্ন, কত আদর, অবাধ মেলামেশা। সেখানে কোনো নিষেধ, কোনো গ্লানি, কোনো বাধা বিঘ্ন, কোনো সন্দেহ ছিল না। আর এসব ছিল না বলেই বুঝি এতদিন ধরে এত কাছে থেকেও কারোর করে করস্পর্শটুকুও লাগেনি কোনোদিন। এই মুক্তি ছিল বুঝি আমাদের সবচেয়ে দুর্লঙ্ঘ বাধা। কেউ কারো মন যাচাই করিনি, কোনো প্রশ্ন জিজ্ঞাসার কথা উদয়ও হয়নি মনে। একজন অসীম আকাশ, একজন অতল সাগর। কোনো কথা নেই, প্রশ্ন নেই, শুধু ওর চোখে চোখ রেখে তাকিয়ে আছে। কেউ নিষেধ করলে না, কেউ এসে পথ আগলে দাঁড়ালে না, যেন সেও জানে আমাকে চলে আসতেই হবে, যেন আমিও জানি আমাকে যেতেই হবে। নদীর স্রোতই যেন সত্য, অসহায় 2 কূল ওর পানে তাকিয়ে আছে। অভিলাষ নেই, আছে শুধু অসহায় অশ্রু চোখে চেয়েই থাকা। সে চলে গেল। টেবিলের শিউলি ফুলের অঞ্জলি 2 হাতে তুলে মুখে ঠেকাতে গেলাম। বুঝিবা আমারও অজানিতে আমি সে ফুল ললাটে ঠেকিয়ে আবার টেবিলে রাখলাম। মনে হলো এই ফুল পূজারিনীর, প্রিয়ার নয়। ভাবতেই বুক যেন অব্যক্ত বেদনায় ভেঙে ভেঙে যেতে লাগলো। চোখ তুলেই দেখি নিত্যকার মতোই হাসি মুখে দাঁড়িয়ে শিউলি বলছে, আজ আমায় গান শেখাবেন না? আমি বললাম, চলো, আজই তো শেষ নয়। শিউলি তার হরিণ চোখ তুলে আমার পানে চেয়ে রইল। ভয় হলো বলে তার মানে বুঝবার চেষ্টা করলাম না। ও যেন স্পর্শাতুর কামিনী ফুল, আমি যেন ভীরু ভোরের হাওয়া। যত ভালোবাসা তত ভয়। ওকে বুঝি ছুলেই ধুলায় ঝরে পড়বে। এ যেন পরীর দেশের স্বপ্ন মায়া, চোখ চাইলেই স্বপ্ন টুটে যাবে। এ যেন মায়া মৃগ, ধরতে গেলেই হাওয়ায় মিশে যাবে। গান শেখালাম, বিদায়ের গান নয়, বিদায়ের ছাড়া আর সবকিছুর গান। বিদায় বেলা তো আসবেই, তবে আর তার কথা বলে ওর সব বেদনা, সব মাধুর্যটুকু নষ্ট করি কেন? সেদিনকার সন্ধ্যা ছিল নিষ্কলঙ্ক, নির্মেঘ, নিরাভরণ। আমি প্রফেসর চৌধুরীকে বললাম, আজকে সন্ধ্যাটা আশ্চর্য ভালো মানুষ সেজেছে তো, কোনো বেশভূষা নাই। বলতেই মুখের কথা কেড়ে নিয়ে প্রফেসর চৌধুরী বলে উঠলেন, সন্ধ্যা আজ বিধবা হয়েছে। এই একটি কথায় ওর মনের কথা বুঝলাম।
এই শান্ত সৌম্য মানুষটির বুকেও কি ঝড় উঠেছে বুঝলাম। মনে মনে বললাম, তুমি অটল পাহাড়, তোমার পায়ের তলায় বসে শুধু ধ্যান করতে হয়, তোমাকে তো ঝড় স্পর্শ করতে পারে না। বৃদ্ধ বুঝি মন দিয়ে আমার মনের কথা শুনেছিলেন। ম্লান হাসি হেসে বললেন, আমি অতি ক্ষুদ্র বাবা, পাহাড় নই, মলমিক স্তূপ। তবু তোমাদের শ্রদ্ধা দেখে গিরিরাজ হতেই ইচ্ছে করে। আমি কিছু উত্তর দেবার আগেই শিউলির সামনে এসে দাঁড়ালো। হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে পড়ল, এই যে সন্ধ্যা দেবী। বলেই লজ্জিত হয়ে পড়লাম। শিউলির সোনার তনু ঘিরেছিল সেদিন টকটকে লাল রঙের শাড়ি। ওকে লাল শাড়ি পরতে আর কোনোদিন দেখিনি। মনে হলো সারা আকাশকে বঞ্চিত করে সন্ধ্যা আজ মূর্তি ধরে পৃথিবীতে নেমে এসেছে। তার দেখে রক্তধারা রঙের শাড়ি, তার মনে রক্তধারা, মুখে অনাগত নিশীথের ম্লান ছায়া। চোখ যেমন পুড়িয়ে গেল, তেমনি পুরবীর বাঁশি বেজে উঠল। শিউলির কাছে দু একটা বাংলা গান শিখেছিলাম। আমি বললাম, একটা গান গাইবো? শিউলি আমার পায়ের কাছে ঘাসের উপর বসে পড়ে বলল, গান। আমি গাইলাম। প্রফেসর চৌধুরী উঠে গেলেন। যাবার সময় বলে গেলেন, বাবাজি, আজ একবার শেষবার দাবা খেলতে হবে কিন্তু। চৌধুরী সাহেব উঠে যেতেই আমি বললাম, আচ্ছা ভাই শিউলি, আবার যখন এমনি আশ্বিন মাস, এমনি সন্ধ্যা আসবে, তখন কি করব বলতে পারো? শিউলি তার দু চোখ ভরা কথা দিয়ে আমার চোখের উপর যেন উজাড় করে দিল। তারপর ধীরে ধীরে বলল, শিউলি ফুলের মালা নিয়ে জলে ভাসিয়ে দিও। আমি নীরবে সায় দিলাম, তাই হবে। জিজ্ঞাসা করলাম, তুমি কি করবে? সে হেসে বলল, আশ্বিনের শেষে তো শিউলি ঝরেই পড়ে। আমাদের চোখের জল লেগে সন্ধ্যা তারা চিকচিক করে উঠল। রাত্রে দাবা খেলার আড্ডা বসল। প্রফেসর চৌধুরী আমার কাছে হেরে গেলেন, আমি শিউলির কাছে হেরে গেলাম। জীবনে আমার সেই প্রথম এবং সেই শেষ হার। আর সেই হারই আমার গলার হার হয়ে রইল। সকালে যখন বিদায় নিলাম, তখন তাদের বাংলোর চারপাশে উইলো তরু তুষারে ঢাকা পড়েছে। আর তার সাথে দেখা হয়নি, হবেও না। একটু হাত বাড়ালে হয়তো তাকে ছুঁতে পারি, এতই কাছে থাকে সে। তবু ছুঁতে সাহস হয় না। শিউলি ফুল বড় মৃদু, বড় ভীরু, গলায় পড়লে দু দণ্ডে আউড়ে যায়। তাই শিউলি ফুলের আশ্বিন যখন আসে, তখন নীরবে মালা গাঁথি আর জলে ভাসিয়ে দিই। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেখরিনের সাথেই থাকবেন। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।